ইতিহাস সমৃদ্ধ নগরী হল আমাদের রাজধানী দিল্লি, যেখানে হিন্দু, সুলতানি, মুঘল তথা ব্রিটিশ সাম্রাজ্যের স্থাপত্য শিল্প দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে থাকবে একদিনে দিল্লি ভ্রমণের সমস্ত তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। পাঞ্জাবের পাঠানকোট ক্যান্ট স্টেশন থেকে রাত 11:30টার উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরে আমরা সকালবেলা পৌঁছে গেলাম দিল্লিতে। নিউ দিল্লি স্টেশনের রিটায়ারিং রুমে আমাদের সমস্ত লাগেজ রেখে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। নমস্কার, দিল্লির ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের দিল্লিতে প্রথম গন্তব্যস্থল হলো এই হুমায়ুন স্টম্ব বা হুমায়ুনের সমাধি। হুমায়ুন স্টম্বে প্রবেশ করার সময় আপনারা চাইলে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। টিকিটের মূল্য হলো প্রতিজনের জন্য 35 টাকা। প্রায় 67 একর জায়গা জুড়ে বিস্তৃত হলো এই হুমায়ুনের সমাধি। দ্বিতীয় মোগল বাদশাহ মির্জা নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন 1530 থেকে 1540 এবং 1555 থেকে 1556 এই দুই দফায় দিল্লিতে রাজত্ব করেন। 1556 সালে তার অকস্মাৎ মৃত্যুর পরে এই দিল্লিতেই তার এই সমাধি তৈরি করা হয়। হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম 1565 সালে এই সমাধি তৈরির কাজ শুরু করেন এবং 1572 সালে এই কাজ শেষ হয়। এই স্থাপত্যটিকে ইউনেস্কো দ্বারা 1993 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। এই সমাধিস্থানে শুধুমাত্র যে হুমায়ুনের সমাধি আছে এমনটা কিন্তু নয়, এখানে আছে তার স্ত্রী হামিদা বানু বেগম, শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো এবং আরও অন্যান্য মুঘলদের সমাধি। এটি হলো দ্বিতীয় মুঘল বাদশাহ হুমায়ুনের সমাধি। যে সমস্ত কারণে পাশ্চাত্য দেশের মানুষজন আমাদের ভারতীয়দেরকে কিছুটা হলেও অসাংস্কৃতিক বলে, তার কারণ হলো এই সমস্ত মানুষদের নিকৃষ্টতা। এই সমস্ত মানুষদের জন্যই আজকে ভারতের নাম বাইরের সমাজে কিছুটা হলেও খর্ব হয়ে যায়। এখানেই অবস্থিত আছে শেরশাহ সুরির দরবারের একজন বিখ্যাত মানুষ ঈশা খানের সমাধি, যেটি স্থাপিত হয় 1547 সালে। হুমায়ুনের সমাধি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ কুতুব মিনারের উদ্দেশ্যে। আমরা আমাদের সম্পূর্ণ ভ্রমণটির জন্য দিল্লি স্টেশনের বাইরে থেকে একটি অটো বুক করে নিয়েছিলাম। হুমায়ুনের সমাধির মতো কুতুব মিনারের প্রবেশপথের টিকিটও আপনারা চাইলে অনলাইনে কেটে নিতে পারেন। তার জন্য আপনাদের প্রত্যেককে দিতে হবে 35 টাকা করে। কুতুব মিনারের এই সম্পূর্ণ কমপ্লেক্সটি দিল্লির মেহেরৌলিতে অবস্থিত। এখানে শুধু যে কুতুব মিনার আছে তা নয়, তার সাথে আছে আলাউদ্দিন খিলজির উদ্দেশ্যে বানানো আলাই মিনার এবং তার সাথে সাথে আছে ইলতুৎমিশের সমাধি। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়ানো এই স্থানে আপনারা দেখতে পাবেন দিল্লি সুলতানি আমলের বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্যের নমুনা। আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান ছিল আলাউদ্দিন খিলজি নির্মাণ করা অসমাপ্ত অবস্থায় থাকা আলাই মিনার। আলাউদ্দিন খিলজি কুতুব মিনারকে টেক্কা দেওয়ার জন্য একটি মিনার বানাতে চেয়েছিলেন, কিন্তু 1316 খ্রিস্টাব্দে তার অকস্মাৎ মৃত্যুর পরে এই মিনারটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় এবং তারপরে আর কখনো এটিকে বানানো হয়নি। দিল্লি সুলতানাতের আর একজন বিখ্যাত সম্রাট হলেন ইলতুৎমিশ। এটি হলো সেই ইলতুৎমিশের সমাধি। কুতুবউদ্দিন আইবকের কৃতদাস হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে তারই কন্যাকে তিনি বিবাহ করে কুতুবউদ্দিন আইবকের জামাতায় পরিণত হন।
আমরা এবারে প্রবেশ করছি কুতুব মিনারের প্রবেশদ্বারে। চারিদিকে পাথরের লম্বা লম্বা থাম আছে এবং সেই পাথরের থামগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য চারিদিকে এরকম কাঠের বিম দেওয়া আছে। মানে বলতে বাধ্যই হচ্ছি যে অত্যন্ত অসাধারণ এই মানে স্থাপত্যটা তৈরি করেছে মুসলমানরা। বিশ্বের সর্বোচ্চ ইটের তৈরি মিনার হিসেবে পরিচিত এই কুতুব মিনার 12 শতাব্দীর শেষের দিকে সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে কুতুবুদ্দিন আইবক নির্মাণ করা শুরু করেছিলেন, কিন্তু তিনি সেটিকে সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীকালে তার জামাতা অর্থাৎ ইলতুৎমিশ এই মিনারের নির্মাণ কার্য শেষ করেন। প্রত্যেকটা দেয়ালের গায়ে গায়ে এরকম সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের ভারত মধ্যযুগে এবং প্রাচীন যুগে কতটা সমৃদ্ধশালী ছিল। আমার পিছনে এই যে লোহার পিলারটা আছে, এই লোহার পিলারটার সব থেকে বিশেষ ব্যাপার হলো এই লোহার পিলারটার বয়স প্রায় 9 করে প্রায় 1000 বছর। কিন্তু মানে আশ্চর্যের বিষয় হলো এই 1000 বছর, প্রায় 1000 বছর বয়সেও এই লোহার পিলারটা এক ফোঁটা মরচে পড়েনি। এটা একটা অত্যন্ত মানে আশ্চর্যের বিষয়। এবং মানে তখনকার দিনের কারিগররা কতটা পরিমাণে যে মানে উন্নত ছিল, এই যে মানে এই স্থাপত্য থেকেই আমরা সেটা অনুমান করতে পারি। এই মরচে না পড়া লৌহস্তম্ভই প্রমাণ দিচ্ছে যে কেন গুপ্ত বংশকে ভারতের সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়। এবং এটারও প্রমাণ পাওয়া যায় যে এই অঞ্চলে কুতুব মিনার স্থাপনের আগে অবস্থিত ছিল গুপ্ত বংশের এক বিশাল স্থাপত্য। কুতুব মিনার দর্শনের পরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটি হলো ইন্ডিয়া গেট। আমাদের দেশের রাজধানী দিল্লির একটি বিখ্যাত স্থাপত্য হলো ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেটটি আসলে হলো একটি বিখ্যাত স্মৃতিসৌধ, যেটি প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। যে সমস্ত সৈন্যরা এই দুখানা যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এই ইন্ডিয়া গেটে লেখা আছে। ইন্ডিয়া গেটে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল আগ্রা সেন কি বাউলিতে। এটি প্রকৃতপক্ষে হলো একটি কুঁয়ো, যেটি 14 শতকে তুগলক বংশের আমলে নির্মাণ করা হয়েছিল। এই বাউলি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল পথ চলতি মানুষের তৃষ্ণা নিবারণ। এই জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটার নাম হচ্ছে উগরা সেন কি বাউলি, বা ইংলিশে বলতে গেলে আগ্রা সেন কি বাউলি। এই জায়গাটা আমাদের বলিউডের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা, কারণ এখানে 2014 সালে রাজকুমার হিরানি নির্দেশিত আমির খানের অভিনীত সিনেমা পিকের শুটিং হয়েছিল। শুধুমাত্র পিকের শুটিং নয়, এছাড়াও এখানে প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়, যেমন সুলতান সিনেমার শুটিংও এখানে হয়েছিল। এবারে আমাদের শেষ গন্তব্যস্থল ছিল দিল্লির বিখ্যাত মসজিদ জামা মসজিদ দর্শন। জামা মসজিদে অবশ্য আমরা প্রবেশ করিনি, বাইরে থেকে ঘুরেই চলে এসেছিলাম, কারণ সেদিনই বিকেল 5:40 আমাদের নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ছিল পূর্বা এক্সপ্রেস। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।